সংবিধান সংস্কার কমিশন অথবা সংস্কার কমিশন নামের যে কমিশন ছিল, সেই কমিশন কি বাংলাদেশের সব জনগণের প্রতিনিধিত্ব করছে অথবা বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে? আমি তো দেখছি এই সংস্কার কমিশনে যারা দায়িত্ব ছিল, মনির হায়দার অথবা আলী রিয়াজ, প্রত্যেকটা ব্যক্তি গলা ভরা হিংসা নিয়ে এখানে বসতো এবং তাদের ভালো লাগা অথবা খারাপ লাগার ভিত্তিতে এই সংস্কার কমিশনে কারা আলোচনায় অংশ নেবে সেটা ঠিক করত। এবং কোনো একটা দল যদি বিন্দু পরিমাণ বিরোধিতা করত কোনো বিষয়ে যা ওই সংস্কার কমিশনের প্রেসক্রিপশনে ছিল, সেই প্রেসক্রিপশনে বিরোধিতা করলে তাদেরকে সেই আলোচনা থেকে বের করে দিত অথবা ঢুকতে দিত না। এই বিষয়গুলো মনির হায়দাররা খুব সুস্পষ্টভাবে সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে করেছে এবং অনেকগুলো দল যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে তারা এখানে অংশ নেওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে এখানে ঢুকতেই দেওয়া হয়নি, মব সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে ৬২-৬৩টা নিবন্ধিত দল, তার মধ্যে মাত্র ২৭-২৮টা দল, এর মধ্যে আবার ২০ থেকে ২১টা দল নিয়মিত অংশ নিত। অর্থাৎ বাংলাদেশের মেজরিটি রাজনৈতিক দল এই সংস্কার কমিশনে অংশ নিত না। এবং এই সংস্কার কমিশনে ডক্টর ইউনূস যে কয়দিন অংশ নিয়েছে ২-৩ দিন, এই ২-৩ দিন রাজনৈতিক দলসমূহের মতামতের কোনো কেয়ার করেনি এবং সে আসছে, বক্তব্য দিয়ে চলে গেছে এবং কারো প্রশ্নের কোনো উত্তর কখনো ডক্টর ইউনূস দেয়নি। এই জন্য তার সময় ছিল না, বা কোনো উপদেষ্টাও এই সংস্কার কমিশনে বিন্দু পরিমাণ ইনভলভ ছিল না। এবং এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আসতো, এগুলো যে কই থেকে আসতো এর দায় কেউ নিত না এবং ভৌতিকভাবে আসতো, সেগুলো নিয়ে কাজ করত। আমার সবশেষে আমরা দুটো জায়গায় হয়েছিলাম যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবে কি পারবে না। বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে পারেনি, কিন্তু এইবার উপদেষ্টারা নির্বাচন করছে। এটা নিয়ে আমি ওখানে প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্ন করার সময় ২ দফা বসিয়ে দিয়ে পরবর্তীতে আমাদেরকে মিটিং থেকে নাম কেটে দেয় তারা। এই হলো একটা ইতিহাসের কথা বলছি। পরবর্তীতে যখন আমরা এই সংস্কার কমিশনের কার্যক্রম শেষের দিকে এটা প্রিন্ট করবে, সেই সময় গিয়ে আমরা জাতীয় সংসদ সচিবালয়ের ওখানে গিয়ে একটা প্রোগ্রাম করলাম। আলী রিয়াজ সাহেব, আমরা ১২ নম্বর গেট না, ওই দক্ষিণ পাশের গেটে আমরা দাঁড়াইছিলাম। তো সেখানে আমাদেরকে পথভ্রষ্ট কইরা আমাদেরকে বলল যে মনিরামপুর পাড়ার যে গেট আছে ওই পাশে গেট দিয়ে উনি আপনাদের সাথে কথা বলবে। তো আমরা যখনই সেখানে গেছি তখন এই গেট দিয়ে চুরি করে আলী রিয়াজরা বের হয়ে গেছে। অর্থাৎ আমাদের কথাগুলো তারা শুনতো না। সংবিধান সংস্কারের জন্য যে বিষয়গুলো আসছে, সেই বিষয়গুলোতে একবারে মুখ্য একটা জায়গায় ছিল বারবার যে ১৯৭২ সালে যে সংবিধান, এইটাকে বাতিল করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। এই যে রাজাকার শাবক আমাদের এনসিপির যে সহযোদ্ধারা আছে না, একসাথে আন্দোলন করছি তো ওই জন্য সহযোদ্ধা বলতেছি, হ্যাঁ, তো এদের মূল টার্গেটটাই ছিল যে ৭২ সংবিধান কোনোভাবে বাতিল করা যায় কিনা। এবং জামাত বড় একটা উৎসবের জন্য পরিকল্পনা করে রাখছিল যে ৭২ সংবিধানটা যদি বাতিল করতে পারে, জুলাই সনদটা যদি সামনে আসতে পারে, তাহলে তাদের মতো করে তারা একটা বড় উৎসব করবে এবং তারা সেকেন্ড রিপাবলিক বাংলাদেশে ঘোষণা করবে, যে দ্বিতীয় রিপাবলিক। আমাদের প্রথম রিপাবলিক ১৯৭১ স্বাধীনতা, আর এই জুলাই আন্দোলনকে তারা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে খ্যাতি দিয়ে এদেরকে তারা একটা রীতি হিসেবে সামনে নিয়ে আসবে এবং এটাই তখন তাকে আইন হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা বলছি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, আমাদের ওই সময়ের প্রজন্ম, আমাদের অভিভাবক যারা এদেশের বিরুদ্ধে যে পাকিস্তানিদের অত্যাচার নিপীড়ন ছিল, রাজাকারদের কার্যক্রম ছিল, এর বিরুদ্ধে গিয়ে, এই অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে গিয়ে যারা নিজেদেরকে কোরবানি করে আত্মহুতি দিয়ে দেশে স্বাধীন করেছে, হ্যাঁ, তাদের সেই স্বাধীনতার পরে তাদের হাতে গড়া হলো সংবিধান। সেই সংবিধানটা এদের একটা জ্বালা পোড়া আছে, সেটা না। আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, এই যে সংবিধান বাতিল তারা করে, সংবিধানকে তারা বিলুপ্ত করে দেবে, নতুন সংবিধান বানাবে এবং সেইখানে সংবিধানে জুলাই আন্দোলন লিখবে, একটা প্রশ্ন আমার, এই প্রশ্নের উত্তর জুলাই আন্দোলনকারীরা দিতে পারবে কিনা? আচ্ছা, জুলাই যে আন্দোলন হলো, এই আন্দোলনের ফলে আপনারা বলতেছেন সংবিধানে জুলাই আন্দোলনের ঘোষণা, স্বীকৃতি সব লিখবেন আপনারা। সামনে এপ্রিল মাসে যদি কোনো আন্দোলন হয়, সেই আন্দোলনকারীরা যদি বলে আমরাও সংবিধানে আমাদের লেখা লিখে রাখি, এরপরে নভেম্বর মাসে একটা আন্দোলন হবে কোনো এক সময়, সেই আন্দোলনে ওরা বলবে আমরা আমাদের এই সংবিধান নভেম্বর মাসে লিখব। আসলেই কি জুলাই আন্দোলন এমন কিছু যে আন্দোলনের কারণে সংবিধানে আলাদাভাবে
জুলাইয়ের কীর্তিকলাপ লিখতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এইভাবে কি আন্দোলন সমূহের কীর্তিকলাপ সংবিধানে লেখে? সংবিধান কি কোনো আইনের বই নাকি সংবিধান আন্দোলনের স্বীকৃতির বই? আমি এটা জিজ্ঞাসা করছি। তো এই তাল নিয়ে তারা সেখানে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাংলাদেশে কতগুলো সমস্যা চলছে। তেল নিয়ে সমস্যা, কিন্তু তেল নিয়ে তারা কথা সংসদে বলবে না কেন? জামাত নেতারা তেল নিয়ে ধরা খাইছে, তেল নিয়ে ধরা খাচ্ছে আর বলতেছে যে জামাত আমির এসে সমাধান করবে। তো এই জন্য তারা সংবিধানে সংসদে তেল নিয়ে কথা বলবে না, সংসদে হামের টিকা নিয়ে কথা বলবে না। হামের টিকা নিয়ে কেন কথা বলবে না সংসদে? কারণ এই হামের টিকা তসরুপের সঙ্গে জামাত, এনসিপি সরকার, ইউনূস সরকার সেই সময় জড়িত ছিল। তারা প্রতারণা করে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে জামাতের যেই পরিমাণ নিয়ন্ত্রণ ছিল তা হলো বলা বাহুল্য। এবং এখানে নিয়মিতভাবে জামাতের নেতাকর্মীরা আনাগোনা করতো এবং তারা তাদের মতো করে সারা দেশে ডক্টরদের কাছে সেট আপ সাজায় ফেলছে। তো এই আর কি, যারা সংবিধানের এই পর্যায়ে এসে আমরা সব শেষে বলি যে আমাদের জাতীয় সংসদে আমাদের নিয়ে আলোচনা হবে, কোনো আইন বদলানোর নিয়ে আলোচনা হবে, কোনো নিয়ম বদলানো নিয়ে, সেটার পদ্ধতিগত বিষয়টা কি হবে? সেটার পদ্ধতিগত বিষয় জুলাইয়ের চুক্তি, নাকি সেটার পদ্ধতিগত বিষয় আমাদের সংবিধানে যেভাবে লেখা আছে সেই পদ্ধতিগত বিষয়গুলো মেনে আমরা করব? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেই বিষয়ে সমঝোতা হয়েছিল, সেই সমঝোতাগুলোর মধ্যে অন্যতম সমঝোতা হলো প্রধানমন্ত্রী 2 বছর বেশি একজন হতে পারবেন না, 10 বছরের বেশি হতে পারবে না। এই সংবিধানের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একটা আছে, সেই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের থাকবে। এছাড়া অপরাপর অন্যান্য যেই ছিটকে বিষয়গুলো, এগুলোকে আমি ছুটকে বসে বলতেছি এই জন্য যে এগুলোর বিন্দু পরিমাণ দাম নাই। এই দুইটা বিষয় রাজনৈতিক দল কোনটা আপত্তি করবে, অথবা যে রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতির বাইরে আছে, আওয়ামী লীগ নামে আছে এই মুহূর্তে, সেই রাজনৈতিক দলও কি এই দুটো বিরোধিতা করবে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিরোধিতা করবে? তারাও করবে না। তাহলে এই ক্ষেত্র কিন্তু সমস্যা না। কি কি ইচ্ছা আপনার, ন্যায়গত ইচ্ছা, সেগুলো পরিবর্তন আনা কিন্তু আপনার সমস্যা না। সমস্যা হলো যে ওরা সংবিধান 72 সংবিধান উল্টায় ফেলতে হবে। তারা 72 সংবিধানটা উল্টায় তারা তাদের মতো করে জুলাই সংবিধান বানাবে। তো আমি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা একজন মানুষ, আমার মতো আপনারাও অংশগ্রহণ করেছেন, আরও দেশের লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে। এই মানুষগুলোর কারো মনে কি ছিল যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করছি? কিন্তু এইভাবেই বক্তব্য দিছে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই হলো, মুক্তিযুদ্ধের যে চেতনা চিন্তা সেটার বিরুদ্ধেই নাকি জুলাই হয়েছে। একবারে কোরআন কোড রাজাকার শাবকরা এই বক্তব্যটাই দিয়েছে। বাংলাদেশের নাগরিকদের কাছে জিজ্ঞাসা যে আপনাদের কাছে যারা আন্দোলনের জন্য ডাক দিয়েছে তারা কি বলছিল আসেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করি, আসেন স্বাধীনতা যুদ্ধকে লড়াই করি, আসেন আমরা এই মুক্তিযুদ্ধের সংবিধান ফালাই দেবো সেই জন্য লড়াই করি? বলতে পারবেন কেউ? না। কিন্তু তারা এটা এমনভাবে উপস্থাপন করেছে। এবং আল্লাহর উপর অশেষ শুকরিয়া যে এই লাল বদরদের উত্তাপ কমেছে। এখনো আছে, দু একটা আছে আপনার আছে সারাক্ষণ গালিগালাজ করে আছে, এগুলো ঘোর এখনো কাটেনি। আমরা জুলাই গণ অভ্যুত্থানে সাহসের সাথে, হিম্মতের সাথে আন্দোলন করছি। কেন আন্দোলন করছি? যে আমরা এই রিজিমটা পরিবর্তন চেয়েছি, সেই জন্য আমরা আন্দোলন করছি। এবং আমরা যখন গ্রেপ্তার হয়েছি, একবারের জন্য আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই যে আমরা ভুল করছি আন্দোলনে। আমরা দৃঢ়ভাবে ওই সময় বলছি হ্যাঁ, আমরা শেখ হাসিনার পতন চাই, হ্যাঁ আমি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি। আমাদের মুখ দিয়ে ওইখানে র্যাবের মিডিয়া সেন্টারে নিয়ে গেছে বলানোর জন্য যে আমরা ভুল আন্দোলন করতেছি, সবাই আন্দোলন থেকে সরায় আসেন, এইটা বলানোর জন্য হাজারো চেষ্টা করছে, আমাদের মুখ দিয়ে বের করতে পারেনি। ওই যে একটা দেখেন না, যে আইনমন্ত্রী সহ হাসনাত সার্জিস সহ একটা বক্তব্য দিচ্ছে যে এই আন্দোলনকারীদের মধ্যে দুষ্কৃতিকারীরা ঢুকে গেছে, তারা আন্দোলনকে বিপথে নিতে চায়, সরকার পতন চায়, আমরা এটা চাই না। এটা বলছে না, এটা হাসনাত সার্জিসরা বলছে না? ওই যেই ঘরের সামনে ওই বক্তব্য দিছে না, ওই ঘরে আমাদের কেউ নিয়ে গেছিল। পার্থক্য হলো আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই, কিন্তু তাদেরকে দিয়ে বলাতে পারছে যে আন্দোলন থেকে আপনারা ফিরে আসেন। এটাই হলো পার্থক্য হলো আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা ভুল হয়েছে, আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই, কিন্তু ওদেরকে দিয়ে বলাতে পারছে। আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই আন্দোলনকারীরা দুষ্কৃতিকারী, কিন্তু হাসনাত সার্জিসদেরকে বলাতে পারছে আন্দোলনকারীরা দুষ্কৃতিকারী। এইখানেই ওদের এবং আমাদের জুলাইয়ের পার্থক্য। আমাদের জুলাইয়ে বেইমানি ছিল না, ওদের জুলাইয়ে আপোষকামিতা ছিল। আমাদের জুলাইয়ে অন্যায় ছিল না, ওদের জুলাইয়ে অন্যায় ছিল।
এবং ওরা সে আত্মসমর্পণ করেছিল। সেই যে 9 দফাকে বদলায় 8 দফা বানাইছিল কে বলেন? এই হাসনাত এবং সাজিদরা বানাইছিল। একবারে প্রেস ব্রিফিং করে বলছে যে আমরা 8 দফা ঘোষণা করছি, ওই 1 দফা সরকার পতনের 1 দফা না, বলছে না? আমাদেরকে দিয়ে বলাতে পারে নাই। আমরা শেষ পর্যন্ত দম রেখে লড়ে চলে গেছি, জেলে গেছি না? ওই জেল থেকেও কিভাবে পলিসি করতে হবে, কোন ইউনিট কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেগুলো আমরা সেখান থেকে পরামর্শ দিয়েছি। জেল থেকে নুরুল হক নূর বের হয়েছে না, সুযোগ পাইছে, সুযোগ পেয়ে কি বলছে যে 90% সরকার পড়ে গেছে। এটা কি এমনি বলছে? আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে এখানে আলোচনা হতো। আমি নুরুল হক নূর আমরা একই বনফুলে ছিলাম এবং সেখানে আমরা অনেক পলিসি নিয়েছিলাম। সেই পলিসিগুলো অনেকগুলোর সাথে একমত হয়ে সেগুলো বাস্তবায়ন করেছি। আবার অনেক পলিসি আমরা একমত ছিলাম না, সেগুলোতে আমরা ভেটো দিয়েছি, সেগুলো থেকে সরে আসছি। তো এই আর কি বিষয়। তো আজকে যারা জুলাইকে সংবিধানে ঢোকাইতে যাইতেছে, কালকে যখন এপ্রিল মার্চ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হবে, এইভাবে আন্দোলনের নাম সংবিধানে ঢোকে না। সংবিধান রাষ্ট্রের একটা রক্ষা কবচ, সংবিধান জনগণের একটা রক্ষা কবচের মতো আচরণ করে। সেই জায়গা থেকে সংবিধানে এইসব প্রাসঙ্গিকতা নাই। সংবিধানে একটা জিনিসই থাকবে, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের বিষয়। এর মধ্যে আরো মেলা আন্দোলন আসবে। এই যে এনসিপি আর হলো জামাত আন্দোলন করবে না এখন বিএনপির বিরুদ্ধে, তো সে আন্দোলনের নাম কি দিবে? সেটা কি ফেব্রুয়ারি বিপ্লব নাম দিবে নাকি ডিসেম্বর বিপ্লব নাম দিবে? কোন বিপ্লব নাম দিবে? তখন তো ওরা বলবে যে ঠিক আছে ডিসেম্বর বিপ্লবই সংবিধানে ঢুকাইতে হবে, আগের বিপ্লব সঠিকভাবে হয়নি, এখন বিএনপি রে কোবাইছি, এখন বিএনপি কোপানোর বিপ্লব হলো আসল বিপ্লব, এটা হলো ডিসেম্বর বিপ্লব। তো এগুলো এভাবে হতে পারে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।